বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিং এ কেন জায়গা পায় না এ নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, নানা রকম প্রশ্ন উঠছে। এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করি বিভিন্ন সময়ে। অনেকেই খোঁজার চেষ্টা করেন। এই বিষয়ে একটু মতামত জানার জন্য আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর আহমেদ শফিকুল হক। তিনি কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক। তার আগে তিনি বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে দীর্ঘকাল তিনি পড়িয়েছেন এবং কানাডার অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ের, যেটি গবেষণার জন্য অত্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড খুবই খ্যাতিমান, সেই বিশ্ববিদ্যালয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন, নিজে একজন গবেষক এবং লেখক। আহমেদ শফিকুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে এই বিষয়ে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য। আমরা আপনার কাছ থেকে শুনতে চাইবো যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কেন এই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিংবা কোনো ধরনের র্যাঙ্কিং এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নাম কেন খুঁজে পাওয়া যায় না। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন, আমরা সেটি জানতে চাইবো আপনার কাছে। কিন্তু শুরুতে একটু জানতে চাইবো যে র্যাঙ্কিং প্রক্রিয়া সম্পর্কে। কারা এই র্যাঙ্কিং করে, কিভাবে করে, এবং এই র্যাঙ্কিং এ জায়গা পাওয়ার জন্য আসলে কি থাকতে হয়। ধন্যবাদ সাগর। সবসময় এই অনুষ্ঠানে আসতে পারলে আমার ভালো লাগে। আর আজকের বিষয়টা আমার নিজেরও অনেক আগ্রহ আছে। যে সমস্ত প্রশ্ন উঠিয়েছো সেসব প্রশ্ন আমার মনেও আসে। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে বলা যায় যে র্যাঙ্ক নিয়ে চিন্তা ভাবনা খুব বেশি দিন আগে হয়নি। আমার যতদূর মনে পড়ে 80-এর দশকের, সম্ভবত 1983 সনে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এই ধরনের একটা আম, একটা সমীক্ষা প্রকাশ করে, যেখানে দেখাতে চেয়েছিল যে কোন কোন বিশ্ববিদ্যালয় আহ, কাজে ভালো দক্ষতা দেখাতে পারে। এছাড়াও আমি যতদূর জানি কয়েকজন ব্যক্তিও নিজেদের প্রচেষ্টায় এই সমস্ত আহ, তালিকা করার চেষ্টা করতেন, কিন্তু আজ যে বললাম খুব বেশি আগের কথা না। এবং যে সমস্ত সংগঠন বা প্রকাশনা আজকাল খুব বেশি পরিচিতি পেয়েছে তার মধ্যে আহ কোয়াকরেলি সাইমন্স বা কিউএস একটা প্রতিষ্ঠান আছে যারা ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করে, এবং টাইমস হায়ার এডুকেশন সাপ্লিমেন্টও, টিএইচইএস বলে সংক্ষেপে, করে থাকে। এছাড়াও আরো দুই একটা আছে। সাম্প্রতিক সময়ে সাংহাই জিওটং ইউনিভার্সিটির একটা র্যাঙ্কিং বের করে, যেটা বেশ প্রচার পায় এবং উল্লেখিত হয়। কেন করে জিজ্ঞেস করলে বলতে হয় যে একটা প্রধান উদ্দেশ্য হলো একটা তুলনামূলক চিত্র দেয়া। যারা শিক্ষার্থী, যারা আম, পড়ান, যারা নীতি প্রণয়ন করেন, তারা কয়েকটা মৌলিক বিষয়ের উপর একটা তুলনামূলক চিত্র পান, জানতে পারে একাডেমিক সুনাম তাদের কেমন, শিক্ষকের মান কোথায় কেমন, তাদের গবেষণার আউটপুট বা গবেষণার ফলাফল কিরকম পাওয়া যায়, শিক্ষার্থীদের স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি, আহ, এবং আবার সাম্প্রতিক বিষয় হলো ইন্টারন্যাশনাল আউটলুক বা আন্তর্জাতিক চিন্তা ভাবনা বা আন্তর্জাতিক যোগাযোগ নিয়েও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তো শিক্ষার্থীদের পক্ষে এটা উপকারী, কারণ তারা এই সমস্ত আম, ফলাফল দেখে সিদ্ধান্ত নিতে পারে তারা কোথায় পড়বে, কোথায় তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত পরিবেশ হবে, এবং তাদের ক্যারিয়ার গোলস বা তাদের কর্মজীবনের উদ্দেশ্যের জন্য কোথায় কোথায় গেলে ভালো হবে। আমার মনে হয় আরেকটা তৃতীয় কারণ হলো যে ইন্টারন্যাশনাল রেকগনিশন বা আন্তর্জাতিক স্বীকৃতি। কারণ যখন একটা তালিকার উপর দিকে একটা বিশ্ববিদ্যালয় থাকে, তাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পায়। সুনাম বৃদ্ধি পেলেই খুবই ভালো মানের শিক্ষক এবং শিক্ষার্থী অ্যাট্রাক্ট করা যায়, ভালো শিক্ষার্থীরা এখানে পড়তে আসে, এবং এর ফলে আহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ বাড়ে। যেমন আমরা মাঝে মাঝে অনুরোধ পাই এশিয়ান কোন ইউনিভার্সিটি থেকে, যারা
তাদের আহ, শিক্ষাক্রমের উন্নতি সাধনের জন্য যোগাযোগ করে এবং নানা রকম কার্যক্রম পরিচালনা করতে চায়। আর সবশেষে বলে কেন করে, একটা জবাবদিহিতার ব্যবস্থা থাকে। ইউনিভার্সিটি গুলো জবাবদিহি থাকবে যে কেন তারা ভালো করছে বা কোথায় তাদের আরো ভালো করার সুযোগ আছে। আহ এবং এক কথায় হলো প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে আরো ভালো করার জন্য ক্রমাগত উৎসাহ দিয়ে যেতে পারে। এবং এই র্যাঙ্কিংটা হয় কিভাবে, মানে কোন বিষয়গুলোর দিকে গুরুত্ব দেওয়া হয় র্যাঙ্কিং করার ক্ষেত্রে? র্যাঙ্কিং এর জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম মেথোডলজি বা আহ, প্রক্রিয়া অনুসরণ করে। তবে এগুলো অগ্রাহ্য করে বলা যায় যে কয়েকটা বিষয় ওরা বেশি গুরুত্ব দিয়ে থাকে। প্রথমটাই হলো একাডেমিক রেপুটেশন বা একাডেমিক সুনাম। সার্ভে গুলো করা হয় যারা একাডেমিক আছে বা যাদের ইন্ডাস্ট্রি প্রফেশনাল আছে, তাদের থেকে জানতে চাওয়া হয় যে বিশ্ববিদ্যালয়ের ফলাফল কেমন হয়েছে। তখন তাদের কাছে জানতে চাওয়া হয় একটা বিশ্ববিদ্যালয়ের অবস্থান, ওদের আহ, শিক্ষার গুণমান নিয়ে, তাদের গবেষণার ফলাফল নিয়ে, তাদের পড়াবার সুনাম নিয়ে, এবং আরো কিছু ফ্যাক্টরস থাকে। দ্বিতীয় জিনিসটা থাকে গবেষণা, এবং আমার ধারণা যে বেশিরভাগ ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। কাজে তখন আবার দেখা হয় যে গবেষণার ফলাফল কি হলো, কি কি প্রকাশনা বের হলো, কোন কোন প্রেস্টিজিয়াস বা খুবই নামকরা জার্নালে এগুলো প্রকাশিত হচ্ছে, কোন শিক্ষকদের লেখা অন্যান্যরা বেশি ব্যবহার করছে বা সাইটেশন তাদের উদ্ধৃত করছে, তারপরে কোন বিশ্ববিদ্যালয় কত রিসার্চের জন্য অর্থ আকর্ষণ করতে পারছে, রিসার্চ ফান্ডিং এর ব্যাপারটা আছে। কোনো অ্যাওয়ার্ড পেলে যদি কোনো নোবেল বিশ্ববিদ্যালয়ে নোবেল প্রাইজ পায়, তার সুনাম বেড়ে যায়। বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি প্রাইজ পায়, এগুলো করা হয়। কাজেই শিক্ষার্থীদের এবং শিক্ষকদের একদিকে যেমন গুণগত মান খুব দরকার গবেষণার জন্য, অন্যদিকে তার পরিমাণও মাঝে মাঝে সাহায্য করে, কারণ তাতে সাইটেশন বাড়ে। তো এটাও হেল্প করে। তৃতীয় জিনিসটা মনে বলে আহ শিক্ষক সক্ষমতা বা শিক্ষকের মান। কাজে তাদের কোয়ালিফিকেশন বা তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞতা, একটা স্পেশালাইজেশন, এবং আহ, অন্যান্য দিক চিন্তা করে যেখানে মোটামুটি বিশিষ্ট শিক্ষকরা কাজ করেন, সেখানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এফেক্টেড হতে পারে। এগুলো হলো ব্রড দিকগুলো, কিন্তু এছাড়াও আরো জিনিস আছে। যেমন একটা জিনিস প্রায় আমার চোখে পড়ে, শিক্ষক শিক্ষার্থী অনুপাত। এটা থেকে বোঝা যায় যে কি পরিমাণ ক্রিয়া প্রতিক্রিয়া হয় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে, এবং শিক্ষক শিক্ষার্থীরা কতটা সাপোর্ট বা সহায়তা পেয়ে থাকে শিক্ষকদের কাছ থেকে। এবং স্বাভাবিকভাবে যখনই শিক্ষক শিক্ষার্থী অনুপাতটা কম থাকে, তখন ধরে নেওয়া হয় যে এর ফলাফল ভালো হবে, কারণ শিক্ষার্থীরা বেশি মনোযোগ পাচ্ছে। বাংলাদেশের দিকে তাকালে তো আমাদের আমরা বুঝতেই পারি যে বাংলাদেশে মানে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা আহ খুবই খুবই কম। খুব সত্যি কথা ঠাকুর, এটা এটা একটা মানে অনেক বড় হিসাবের ব্যাপার। তবে উল্টোটাও আছে, আমি তোমাকে বলবো এক সময় এসে। তো যাই হোক, আরেকটা জিনিস হলো আন্তর্জাতিক যোগাযোগ এবং ইন্টারাকশন বা প্রতিক্রিয়া তাদের সাথে। কারণ ক্রমান্বয়ে আমি দেখছি যে আগের তুলনায় এখন আরো বেশি এই র্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলো জানতে চায় যে আন্তর্জাতিক বা ভিনদেশি শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা কত, তাদের অনুপাত কি, তারপরে অন্য দেশের সাথে এই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কোলাবোরেশন বা সহযোগিতা কতটুকু চলছে, এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে কিনা, ছাত্রছাত্রীরা অন্য দেশে যে পড়াশোনা করে ফিরে আসে কিনা। তো এগুলো সব মিলে ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিকীকরণের ব্যাপারটা আসে।
তারপরে যেটা আমি আগেও হয়তো একটু টাচ করেছি, যে শিক্ষার মান, এবং এটা নির্ণয় করা হয় আমরা ছাত্র শিক্ষার্থীদের সার্ভে করে, বা যারা পাশ করে গেছে অ্যালামনাই থেকে সার্ভে করে, বা এমপ্লয়ার যারা আমাদের শিক্ষার্থীদের আহ, নিয়োগ করেছেন তাদের কাজে, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করা হয় যে শিক্ষার মান কেমন ছিল, পাশ করে যাওয়ার পর গ্রাজুয়েটদের এমপ্লয়াবিলিটি কেমন, ছাত্রছাত্রীরা সন্তুষ্ট কিনা, এবং আরো বড় কথা হলো একটা বিশ্ববিদ্যালয় কিভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তৈরি করে। আর সবশেষটা এটাও আমাদের মনে রেজোনেট করে, বাংলাদেশের কথা মনে করিয়ে দেয় যে ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা এবং সম্পদ বিনিয়োগ। কাজে আমরা জানি যে বিশেষ করে ধরো বিজ্ঞানের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল রিসার্চের ক্ষেত্রে একদম অত্যাধুনিক ফ্যাসিলিটিস দরকার হয়, যে জিনিসগুলোর যে জিনিসগুলো অপরিহার্য ভালো গবেষণার জন্য। তাছাড়াও লাইব্রেরি, ল্যাবরেটরি, রিসার্চ সেন্টার, এই সব কিছু মিলেই একটা আম, একটা ধারণা দেয় যে বিশ্ববিদ্যালয়ের মান কেমন হয়েছে। তো আরেকটু যদি সুযোগ পাই আমি বলবো যে আমার অভিজ্ঞতা আছে এই সমস্ত কাজে অংশগ্রহণ করার। নিশ্চয়ই, আমি কিন্তু আমরা আমাদের একটা মূল প্রশ্ন যেটি আছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এইসব হুম, র্যাঙ্কিং কেন জায়গা পায় না, আমরা হুম, হুম, সেটাও শুনবো। এবং একই সঙ্গে যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, আহ, হুম, ও- কাজ করার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে যদি আপনি এই বিষয়টা আমাদেরকে একটু মানে আচ্ছা, share করেন। আগে কি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে চলে যাব আপনি নাকি? যেভাবে সুবিধা বোধ করেন। আচ্ছা, আচ্ছা, আমি আমি তাহলে বলি যে আমি আম, 2-1 বছর পর পর ইমেল পাই, দুটো জায়গা থেকে পাই, যে কিউএস বললাম, কোকারেলি সাইমন্স, অথবা টাইমস হায়ার এডুকেশন সাপ্লিমেন্ট। তো ওরা আমাকে বলে যে আমাদের সার্ভেতে অংশগ্রহণ করো। তো সার্ভেটাতে সমস্যা আছে, মানে একটা শর্ত হলো যে আমার ইউনিভার্সিটির নাম আমি কিছুতেই বলতে পারবো না। আচ্ছা। কিন্তু অন্য ইউনিভার্সিটিতে খুব ব্রডলি বলা হয়, ধরো ওই ইউনিভার্সিটির মান কেমন। আমি তো কোন ইউনিভার্সিটি সম্পর্কে সম্পূর্ণ জানি না। আমি জানি আমার ফিল্ডে যারা কাজকর্ম করে, আমার জি। ফিল্ডে যারা পড়ায়, তারা গবেষণা, তাদের এগুলো আমি জানতে পারি। যেমন মনে হয় যে এখানে কিছুটা হয়তো ঘাটতি আছে, কিন্তু এরমও হতে পারে যে ওরা হয়তো পরে এগুলো ভালো করে কনসলিডেট করার সময় ডিসাইড করে যে আচ্ছা, ওনার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, ওনার সাবজেক্ট কেমিস্ট্রি, ওনার সাবজেক্ট অন্য কিছু, এইভাবে দেখে। তো এর সাথে আরেকটা জিনিস যোগ করি, যেটা হয়তো বাংলাদেশের প্রশ্নটার সাথে সম্পৃক্ত, যে আমি মাঝে মাঝে আমার বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ আছে। আমি কোথাও কোথাও ভিজিটিং প্রফেসর বা অতিথি অধ্যাপক হয়ে কাজ করেছি, কোথাও কোথাও আমার গবেষণা সহযোগী আছে। তো ওরা কখনো কখনো ইমেল পাঠায় যে আমরা আপনার নাম প্রস্তাব করেছি অমুক র্যাঙ্কিং অর্গানাইজেশনের কাছে, কাজেই আপনি পেলে র্যাঙ্কিং মানে ওদের ইমেলের জবাব দেবেন। কারণ অনেক সময় তো আমরা ইমেল পড়িও না মন দিয়ে, যেগুলো করার কথা না, সেই জন্য। তো আরেকটা জিনিস হলো যে আমরা যেটা সবসময় মনে রাখি না, যে অনেক সময় এক একটা সংগঠন এক একটা বিষয় প্রায়োরিটাইজ করে। কেউ হয়তো শিক্ষার মানের উপর বেশি জোর দেয়, কিন্তু গবেষণাটা সকলেই করে, তাদের গবেষণা পদ্ধতিও ভিন্ন। কাজেই যদি আমরা কম্পেয়ার করি বিভিন্ন একই বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, কোথাও কেউ একটু উপরে কেউ একটু নিচে বদলে যায়, কারণ যারা র্যাঙ্কিং করে তাদের পদ্ধতির উপরে নির্ভর করে। কিন্তু আমরা যদি বাংলাদেশের দিকে একটু নজর দিই, যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এই র্যাঙ্কিং এর জায়গা পায় না, এটি নিয়ে আমাদের একটা আক্ষেপ আছে। আহ সেই বিষয়টিকে আমরা কিভাবে দেখবো, যে কেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আসলে পায় না? আমি আমি শুরু করব একটা বাক্য দিয়ে, যেটা হয়তো অনেকেই আম, একমত হবেন না। ব্যক্তিগতভাবে আমি র্যাঙ্কিংকে খুব একটা গুরুত্ব দেই না। আমি মনে করি না যে এতে কোনো একটা প্রতিষ্ঠান বা সংগঠনের সম্পূর্ণ চিত্র পাওয়া যায়, এবং এর ফলে ভালো হবে কি মন্দ হবে। কিন্তু তবুও ধরো একদিকে হলো যে কিছু কারণ আছে যে জন্য র্যাঙ্কিং গুলো করে, যে প্রত্যেকেই চায় যে র্যাঙ্কিং ওপর দিকে থাকলে তাদের সুনাম বাড়ে, তাদের মর্যাদা বাড়ে।
আবার যেটা বললাম যে শিক্ষার্থী অ্যাট্রাক্ট করার জন্য র্যাঙ্কিং ভালো কাজে লাগে। কখনো কখনো ডোনাররা আহ, যখন ডোনেট করতে চান, ওরাও খোঁজেন যে আরো ভালো বিশ্ববিদ্যালয় দেওয়া যায় কি করে। আর আরেকটা জিনিসও র্যাঙ্কিং এর জন্য উপকার হয়, যেটা হলো এমপ্লয়ার পারসেপশন। যারা এই শিক্ষার্থীদের এমপ্লয় করবেন কাজে, তারা যদি মনে করে যে এ একটা ভালো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসছে, সেই ক্ষেত্রে হয়। এবং সবশেষে আরো বলা হয় যে যদি সরকারের পক্ষ থেকে র্যাঙ্কের দিকে নজর দেওয়া হয়, তাহলে হয়তো গভর্নমেন্টের নীতি সমূহ আরো বিশ্ববিদ্যালয় বান্ধব হবে। এছাড়া লোকে বলে যে, অনেক সময় বলে যে প্রোগ্রাম অফারিংস কি আছে, কি বিষয়ে পড়ানো হয়। কোনো বিশ্ববিদ্যালয় হয়তো আহ ধরুন ক্যানাডার অনেক বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল নেই, কাজেই ওটা একটা অন্যরকম প্রভাব ফেলে। তারপরে রিসার্চের সুযোগ, কেউ কেউ ক্যাম্পাস কালচার নিয়ে, আমরা আজকাল অনেক ক্যাম্পাস কালচার নিয়ে কথাবার্তা শুনি, নানা রকম জি। সমস্যা দেখা যায়। লোকেশন, কোথায় অবস্থিত, কস্ট। তো বাংলাদেশ ছোট বিশ্ববিদ্যালয় বলে লোকেশনটা তো বড় ব্যাপার না, কিন্তু কস্ট একটা বড় ব্যাপার বা খরচ। তো এইসব দেখেই অনেক সময় র্যাঙ্কিং এ আমাদের অবস্থান ভালো থাকে না। আর আহ, তারপরেও যে যে কারণে র্যাঙ্কিং এ সমস্যা হয়, যে প্রথম বিষয় হলো যে প্রথমেই তো ওরা খোঁজ করে না যে একটা বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি দেখার জন্য ওয়েবসাইটে যাওয়া। তো তথ্যপত্র যদি না পাওয়া যায়, যদি ইউনিভার্সিটি রিপোর্ট না করে নিয়মিত, তাহলে অনেক কিছু ভালো করলেও কেউ জানতে পারে না। তো এবং এই বাংলাদেশে সময় আমাদের তো মনে হয় যে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সামগ্রিকভাবে এই যে একটা ওয়েবসাইট এবং ওয়েবসাইটে নিজেদের তথ্য তুলে ধরা, এই জায়গাটা বোধহয় আমরা অনেকটা পিছিয়ে আছি। হ্যাঁ, আমি আমি সব অন্য প্রতিষ্ঠান সম্পর্কে অত না জানলেও বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি কিছুটা। এবং এদের অনেকেরই ওয়েবসাইট কাজ করে না। আর আরো আরো সমস্যা হলো যে ওয়েবসাইটে গেলেও অনেকে তাদের তথ্য আপলোড করেন না। কারণ এটা শিক্ষকের কাছে ছেড়ে দেওয়া হয় যে আপনার কাজকর্ম গবেষণা তুলে ধরেন, তো অনেকে দেখি কিছুই রাখে না ওখানে। তো এই এই একটা ব্যাপার হলো যে যদি বিশ্ববিদ্যালয় এই তথ্যগুলো নিয়মিত প্রকাশ না করে, তাহলে অনেক সময় র্যাঙ্কিং অর্গানাইজেশনরা এতে আগ্রহ হারিয়ে ফেলে। এবং এর ফলে কি হয়, হয়তো র্যাঙ্কে ইনক্লুড হয় না, অথবা আহ, অনেক নিচে জায়গা পায়। বাংলাদেশের ব্যাপারে আরেকটা ব্যাপার হলো যে গবেষণার ফলাফল এবং ইম্প্যাক্ট বা প্রভাব কতটা পড়ে, এটা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ অনেক সময় যথেষ্ট জোর দিয়ে দেখা হয়। যেটা আগেই বললাম যে ভালো জার্নালে পাবলিকেশন, তাদের সাইটেশন, তাদের রিসার্চ ফান্ডিং ইত্যাদি ইত্যাদি। তো সেদিক দিয়েও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্ভবত আউটপুট অনেক কম হয়, ইম্প্যাক্ট তুলনামূলক কম হয়। আমি আবার এখানে একটু বলে রাখি যে আসলে কিছু মানুষ আছেন যাদের কাজ অত্যন্ত উচ্চমানের এবং ইম্প্যাক্টও আছে, তাদের প্রভাবও আছে, কিন্তু এগুলো খুব বেশি জানা যায় না। Excuse me। এবং মজার কথা হলো বাংলাদেশের, আমার ধারণা যে কোনো ইউনিভার্সিটির চেয়ে আইসিডিডিআরবির রিসার্চ প্রোফাইল অনেক উন্নত, এবং ওদের কথাই বেশি জানতে পারি আমি যদি খোঁজ করি। জি। তো তৃতীয় জিনিসটা বলা হয় ফ্যাকাল্টি কোয়ালিটি বা শিক্ষকের মান, এবং এর সাথে সাথে আসে ইন্টারন্যাশনালাইজেশন। তো যদি শিক্ষকের সংখ্যা এবং মান অনেক বেশি হয়, যদি তাদের আন্তর্জাতিক গবেষণার মধ্যে সম্পৃক্ততা থাকে, এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে, তাহলেও আহ র্যাঙ্কে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। তো বাংলাদেশের সমস্যা হলো যে ওরা হয়তো আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল শিক্ষক আগ্রহী না বা নিতে চান না। হয়তো তারা আহ, খুব বেশি ট্যালেন্টেড লোকজনকে নিয়ে ধরে রাখতে পারেন না, ইন্টারন্যাশনাল পার্টনারশিপও তৈরি করতে পারেন না। এই সমস্ত নিয়ে একটা সমস্যা দেখা দেয়। ইন্টারন্যাশনালাইজেশনে যেমন আমাদের আহ, দেশে আশেপাশের দেশ থেকে শিক্ষার্থী আসে, ভুটান, নেপাল, মালদ্বীপ, আরো অন্যান্য দেশ থেকে আসে।
তো এটা খুবই কম সংখ্যায় আসে ওরা। এবং যারা আসে আজকাল আমার মনে হয় বেশিরভাগই ওরা ওই মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে যায়, সাধারণ ইউনিভার্সিটি তাদের পাওয়া যায় না। কাজে এদিক দিয়ে পিছনে পড়ে যাই। এবং গত 2-3 যে কনফারেন্সে আমি বাংলাদেশে গেছি, ওখানেও প্রত্যেকে একটাই উত্তর দিত যে কেন হচ্ছে না। ওদের বক্তব্য হলো যে ফান্ড নাই। তো সেদিকে চিন্তা করলে দুটোই, ইনফ্রাস্ট্রাকচার এবং অর্থ সম্পদ, দুটোই দরকার। সবকিছুই আবার আর এই এই জায়গাটা স্যার আমি একবার শুনেছিলাম যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের একজনের একটা বক্তব্য যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার জন্য যে পরিমাণ তহবিল মানে বরাদ্দ দেওয়া হয় তার প্রায় পুরোটাই অব্যবহৃত থেকে যায়। খুবই সম্ভব, খুবই সম্ভব। আহ, এটাও আছে, আবার ওরা বলে যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য বাজেট অনেক বেশি, রিসার্চের জন্য অনেক কম। এবং এখন বাংলাদেশে কিছু কিছু যারা পড়ায়, ওরা আমার কাছে মাঝে মাঝে পরামর্শ চায়। তো আমি দেখি যে ওদের রিসার্চের জন্য অ্যাপ্লাই করার যে প্রক্রিয়াটা অনেক জটিল, এবং এমন সব জিনিস করতে হয় যেগুলো করার কোনো অর্থ হয় না আমার মতে। কিন্তু ওরা, মানে একটা উদাহরণ দেই যে একজন কিছুদিন আমাকে বলল যে তার রিসার্চ গ্রান্টের জন্য অ্যাপ্লাই করেছে এবং এটার জন্য তাকে একটা প্রেজেন্টেশন দিতে ঢাকায় যেতে হবে। এবং যেদিন প্রেজেন্টেশনে গেল সে সেদিন তাকে বলা হলো যে আজকে হবে না, আরেকদিন আসেন। তো এইরকম মানে দীর্ঘসূত্রিতা আছে, এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো রকম আম, ই- 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 এক একসাথে কাজ করার মতো কোনো ব্যবস্থা নেই। তো এটা ঠিক যে সম্ভবত অনেকটাই অব্যবহৃত থেকে যায়, কারণ ওইটা অর্জন করার জন্য যেটুকু কাজ করতে হয় সেটা ওরা শেষ করতে পারে না। আর একই সাথে আমরা মানে এরপর হয়তো একটু বিপজ্জনক এলাকায় চলে যাব, যে বলা হয় যে সরকারি সমর্থন এবং সরকারি নীতি অত্যন্ত জরুরি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কে ভালো করার জন্য। তো এই জিনিসগুলো আমরা জানি যে সরকারের বিশ্ববিদ্যালয় সম্পর্কে নীতি একেবারেই অন্যরকম, যেটা আমরা প্রত্যাশা করি সেরকম তো নাই। এই প্রতিষ্ঠান ভালো করে এসব র্যাঙ্কিং এ, তাদের নানা রকম পদ্ধতি আছে গুণগত মান নিশ্চিত করার জন্য। তো এটাও বাংলাদেশে খুবই ভিন্ন, এক এক বিশ্ববিদ্যালয় এক এক রকম ভাবে করে। আমি পড়ার সময় কখনো আমাদের টিচিং এভালুয়েশন করতে হয় না শিক্ষকদের। তোমরাও পড়ার সময় করেছো কিনা জানি না, এখনো হয় কিনা আমি জানি না। কাজে জানার উপায় থাকে না যে কাজ কেমন ভাবে করা হচ্ছে এবং কিভাবে তারা এগুলো আহ, মূল্যায়ন করবে। তো সেই জন্য আমি এই এই কথার সূত্র ধরে বলছি, বাংলাদেশের জন্য এখন হলো যে অনেক রকম বিষয় পড়ানো হয় বাংলাদেশে। এবং আমরা একটু আগে যে শিক্ষার্থী শিক্ষক অনুপাত বলছিলাম, জি। কোনো কোনো বিভাগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। ওয়ার্ল্ড রিলিজিয়ন নামে একটা ডিপার্টমেন্ট আছে, পালি আছে, জি। তারপরে সংস্কৃত, যেসব ডিপার্টমেন্টে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী পড়ে, কাজে ওখানে অনুপাত খুব ভালো। হুম কিন্তু ধরো হুম। আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গেলে অনেক অনেক বেশি, বা যে কোনো সাবজেক্টে। কাজেই কোয়ালিটি পার্থক্য আছে বিভিন্ন বিভাগের মধ্যে, এটা করে না। পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা আবার একটা জিনিস যেটা আমার বিশ্বাস কিছু কিছু নবীন শিক্ষকরা করে থাকেন, যে ক্রমাগত সিলেবাস বা পাঠ্যক্রম আপডেট করতে হয়। আহ, আমি একটা বিষয় 1 বছর পড়ালে পরের বছর আবার নতুন করে সিলেবাস লিখি। তো এবং এখন নির্দিষ্ট মান রক্ষা করার জন্য তাদের প্রফেশনাল স্কিলস এবং তাদের অন্যান্য যে সমস্ত দক্ষতা দরকার সেগুলোকেও ইনক্লুড করে পাঠ্যক্রম প্রাসঙ্গিক করা দরকার। গবেষণার সুযোগ সুবিধা নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে। অনেকে বলে যে একদিকে গবেষণার দান অনুদান খরচ করা হয় না, অন্যদিকে যারা করতে চায় তারা পারে না। কিন্তু এইখানে আমার আরেকটা আহ, ভাবনা আছে, যেটা আমি সহজে বলতে চাই না কিন্তু বলতে হচ্ছে, কারণ আমাদের দেশের আহ, শিক্ষক নিয়োগ বিষয়টা একেবারেই অন্যরকম।
আহ, কেউ ভাবতেই পারে না যে আমরা শুধুমাত্র আমাদের সময় না 3 বছরের বিএ অনার্স 1 বছরের এমএ করে ক্লাসরুমে ছেড়ে দিচ্ছি পড়াবার জন্য, এবং ওই পড়াশোনায় আমাদের গবেষণার বা রিসার্চের ট্রেনিং খুব খুব কম। হয়তো একটা পেপার পড়ানো হতো, তাও সিরিয়াসলি না। তো এখন দেখা যাচ্ছে যে আহ, যে কোনো ইউনিভার্সিটিতে আমাদের এখানেও যখন নতুন আমরা যে কজনকে হায়ার করেছি গত 5-7 বছরে, প্রত্যেকেই শুধু পিএইচডি না, পিএইচডির পরে পোস্ট ডক্টরাল ফেলোশিপ করে তারপরে শিক্ষকতায় আসে। কাজে এদের জ্ঞানের ভিত্তিটা অনেক শক্ত থাকে, এদের গবেষণা সম্পর্কে ভালো ধারণা থাকে, ছাত্রছাত্রীদের ভালো করে দেখাতে পারে। তো আমাদের দেশে অতটুকু এখনো আসে নাই। এবং আরেকটু দুঃখের ব্যাপার হলো যে আহ, একজন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রথা করে গেছেন যে এখন থেকে শিক্ষক নিয়োগ হবে লিখিত পরীক্ষা নিয়ে। যেভাবে মানে আহ, অনেক সময় আমাদের এই ধরো বাংলাদেশে যাকে বলে চতুর্থ শ্রেণী কর্মচারীদের যেভাবে কর্মচারীদের নিয়োগ হয় নিয়োগ পরীক্ষা। শিক্ষকদের, হ্যাঁ, শিক্ষকদের একইভাবে নিয়োগ হবে। এবং আমি খুব অবাক হয়েছি, তিনি বলছিলেন তার এটা প্রকাশ করার সময় যে তিনি যে বিশ্ববিদ্যালয়, বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ে এভাবে শিক্ষক নিয়োগ হয়। কথাটা একদম ঠিক না, কিন্তু ওনার কথা গ্রহণ করেছে বাংলাদেশ, এবং আমার চেনাশোনা কিছু ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছে। তো এইরকম ভাবে নিয়োগ করার নিয়ম থাকলে আহ, আমরা কিভাবে আশা করব যে এরা ভালো করবে? এছাড়াও অন্যান্য কারণ আছে যেগুলো বলা দরকার নেই, কিন্তু অনেকেই জানতে পারে যে আজকাল কিভাবে শিক্ষক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়। রাজনীতিকরণের ব্যাপারটা তো আছেই সেখানে। সম্পূর্ণ ওইটাই, ওই দিকে ইঙ্গিত করছিলাম যে এই যে যেই মানে প্রবলেম গুলো আপনি তুলে ধরলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ, পাঠ্যক্রম, পাঠ্যসূচি, সামগ্রিকভাবে মিলিয়ে ছাত্র শিক্ষকের অনুপাত, রিসোর্স, অনেক কিছুই, কিন্তু আমরা এই জায়গা থেকে বের হয়ে আসবো কিভাবে? আমরা কি শুধু এরকম একটি জায়গার মধ্যে থাকবো যে প্রতি বছর বিভিন্ন সময়ে ইন্টারন্যাশনাল বিভিন্ন র্যাঙ্কিং হবে, সেখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে এবং আমরা শুধু হাহুতাশ করব যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম নাই কেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেখানে নাই কেন? এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো? হ্যাঁ, আমি বলেছি যে আমি হতাশ করব না, কারণ আমি র্যাঙ্কিং এ খুব বেশি বিশ্বাসী না। কারণ কারণ হিসেবে আমি বলি যে এই র্যাঙ্কিং পদ্ধতি আসার আগে অনেক বিশ্ববিদ্যালয় কয়েকশো বছর ধরে কাজ করে যাচ্ছে এবং তাদের সুনাম তখনও ছিল, এখনো আছে। আহ, কাজে র্যাঙ্কিং এরটা আমি সিরিয়াসলি নেই না, কিন্তু আমি জানি যে এটা খুবই আহ, এটার যথেষ্ট গুরুত্ব আছে। তো আহ, এটা থেকে বের হওয়ার পথ তো আহ, আমার জানা নেই। মানে বর্তমান পরিস্থিতিতে আমি কোনো রাস্তা দেখি না। তবে একমাত্র আমি একটু আশা দিয়ে জন্য যে আমি বেশ কিছু খুবই নবীন শিক্ষকদের সাথে আমার কথাবার্তা হয়, গবেষণা হয় যৌথ। তো ওদের দেখে আমি খুব আশাবাদী, যেটা সত্যি সত্যি লেখাপড়ায় সিরিয়াস, এবং ওই যে আগে যেটা ছিল শর্টকাটে তারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যেত, এখন এরা হয়তো এটা করবে না। কারণ এই এই সমস্যাগুলো যেগুলো কথা আমরা আলোচনা করলাম অনেক 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 সময় ধরে জড়ো হয়েছে। এবং আহ, আমাদের জনসংখ্যা বেশি, বিশেষ করে আমাদের ইয়াং মানুষের সংখ্যা খুব বেশি, যাদের লেখাপড়া করার খুব আগ্রহ আছে, ইচ্ছা আছে। কাজে এই বিশ্ববিদ্যালয় একটু ওভার ক্রাউডেড হবেই। কিন্তু এর মধ্যে থেকে যদি আমরা বিবেচনা করে ঠিক করতে পারি যে কারা কোন কোন কাজের জন্য উপযুক্ত, যেমন আমি অনেককেই জানি এরা শুধুই বিশ্ববিদ্যালয়ে আসে বিসিএস পরীক্ষা দিয়ে অফিসার হবে। তো এই এই ধরনের মানসিকতা খুব খুব বেশি সাহায্য করছে না আমাকে। আর রাজনীতি বিষয়ক ব্যাপারটা তো অনেক সময় লাগবে দূর করতে, যে কারণ আমাদের আম, যারা বিশ্ববিদ্যালয়ে আছে এখন এরা অনেকে অনেক বছর কোথাও যাবে না, এখানেই থাকবে। জি। তো আমরা জানি যে চেষ্টা হয়েছিল বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য, কিন্তু তার উপরে প্রচন্ড রকম রিয়াকশন হয়েছে, এবং সম্ভবত এটা শেষ পর্যন্ত টিকবে না, বিশেষ করে যখন প্রতিষ্ঠানের প্রধান নিজেই বলছে যেটা দরকার আছে। জি। তো তো এই এই জিনিসগুলো আমি মনে করি যে আমরা যে দলেরই সমর্থক হই, বিশ্ববিদ্যালয়গুলোকে এর থেকে বাইরে না রাখলে
এই সমস্যা কিছুতেই দূর হবে না। তাছাড়া আছে ধরো মেধার মূল্যায়ন, যেমন যারা ভালো করে তাদেরকে শিক্ষকতার সুযোগ দিয়ে। আর আমি আরেকটু পিছনে যেয়ে বলবো যে আমি যেটা আগে বলেছিলাম যে শুধুমাত্র এমএ ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে দেওয়ার কোনো যুক্তি নেই, কারণ অনেক বড় দায়িত্ব, কিন্তু অনেক ট্রেনিং অনেক কম এই ব্যাপারে। তো মানে আমাদের একদিকে সামাজিক সুবিধা হলো যে অনেকেই এই সুযোগে শিক্ষা ছুটি নিয়ে পূর্ণ বেতনে অনেকদিন ধরে লেখাপড়া করে, কিন্তু এই সময়টা তো বিশ্ববিদ্যালয়ে কিছু পায় না ওদের কাছে। জি। কাজে যদি এবং ডিগ্রি, অনেকে আবার ফিরেও যেতে চান না বা ফিরেও যান না, সেটাও হয়। হ্যাঁ, বেশিরভাগ মানুষ ফিরে যায় না, সত্যি কথা। তো এই, এবং আমি আরেকটু জানি আমার অভিজ্ঞতা থেকে যে অনেকের থেকে সেই বেতনের টাকা উদ্ধার করা সম্ভব হয় না। তো আহ, এই সময়টা বিশ্ববিদ্যালয় এদের কাছে কিছুই পায় না, এই সময়টা শিক্ষার্থীরা কিছুই পায় না, কিন্তু ওরা পূর্ণ বেতনে এত বছর ধরে একটা স্থান ধরে রেখে তারপর ফিরে যায়। তো এই এই জিনিসগুলো চিন্তা করলে যে সেই ইউজিসির চেয়ারম্যান মহোদয়ের কথা অগ্রাহ্য করে যে বিশ্বের সব জায়গায় এইভাবে করা, এটা মোটেই ঠিক না। এই যে বিশ্বের সব জায়গায় যেভাবে করা হয় সেভাবে করলে আহ আমাদের এই যে নিয়োগ পদ্ধতিতেও যেটা হয়, আমিও যেভাবে কাজ পেয়েছিলাম, ছোট্ট একটা ইন্টারভিউ, আর কিছু লাগে না। অথচ আমার আমার ম্যাকমাস্টারে যখন কেউ অ্যাপ্লাই করে, আমরা 3 4 5 জনকে শর্টলিস্ট করে ওদের এক একজনকে প্রায় 2 দিন ধরে ইন্টারভিউ করি, এবং নানা মানুষের সাথে মিট করে নানা কাজ করে দেখাতে হয়। তো এই এত বিস্তারিত না হলেও কিছুটা ওরা করতে পারে। আর আমাদের কাছে কখনো, বা আমি না, আমাদের কেউ কেউ আছে যারা আহ, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে কাজ টাজ করে, তো ওদের কাছে মাঝে মাঝে এরকম রিক্রুটমেন্ট ফাইলের মতামতের জন্য আসে, কিন্তু মতামত দিলেও সেই মতামত মোটেই গ্রাহ্য করা হয় না। তো নানা পদ্ধতিকে মানে আহ, নিয়মকে অতিক্রম করে অনিয়ম প্রতিষ্ঠা করার ব্যবস্থা হয়ে গেছে। এই জিনিসগুলো তার কথা, মানে সবচেয়ে বড় কথা হলে মনে একটা, কি বলে, শুদ্ধ সংকল্প থাকতে হবে যে বিশ্ববিদ্যালয়কে নষ্ট হতে দিব না। এটা যদি করা যায় তাহলে র্যাঙ্কিং এ আমার মনে হয় অনেক অগ্রগতি হবে, কারণ আমি আগেই বলেছি অনেক ভালো গবেষক আছে যারা ভালো কাজকর্ম করে, কিন্তু এই সমস্ত কারণে ওদের কাজগুলো মানে নোটিসড হয় না। মানে যার যেখানে গুরুত্ব পাওয়ার কথা তারা গুরুত্বগুলো পাচ্ছে না, এবং যাদের আসলে যোগ্যতা নাই তারা অনেক কিছুতেই সবার সামনে বসে আছেন, বা তাদেরকে নিয়ে আমরা একটু বেশি মাতামাতি করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এটা এটা মানে তাদের তাদের যোগ্যতা আছে, কোনো কোনো বিশেষ যোগ্যতায় তারা এই সমস্ত জায়গায় গেছেন। সেটা হয়তো আর একটা ভিন্ন রকমের যোগ্যতা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটাই হলো অসুবিধাটা, যে খুব সমস্যা হচ্ছে এটাকে মেরামত করা প্রায় অসম্ভব, অসম্ভব বলা উচিত না, প্রায় অসম্ভব ব্যাপার, এবং এর জন্য সম্পূর্ণ সরকারের সদিচ্ছা থাকতে হবে, সম্পূর্ণ সরকার সমর্থকদের আহ সহায়তা থাকতে হবে, এবং ছাত্রছাত্রীর মধ্যে এই বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে ওরা যদি ভালো কাজ করে তার পুরস্কার পাবে। আর পুরস্কার পাবে। আমরা এই জায়গাটা শেষ করব। দর্শক, আমরা কথা বলছিলাম যে আন্তর্জাতিক যে র্যাঙ্কিং গুলো হয় সেই র্যাঙ্কিং গুলোতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নাম আমরা কেন দেখতে পাই না, সেই বিষয় নিয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক আহমেদ শফিকুল হক। তিনি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। ফলে বাংলাদেশ এবং কানাডা দুটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার, শিক্ষক নিয়োগ কিংবা প্রশাসনিক ব্যবস্থাপনা সামগ্রিক বিষয়ে তিনি সম্যক জানেন, এবং সেই জানার বিষয়গুলো আমরা একটু আজকে সবার সঙ্গে একটু ভাগাভাগি করার চেষ্টা করলাম। আহমেদ শফিকুল হক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ।